120 উঠেছে। প্রপার অপারেটিং বলার জন্য আপনাকে অপারেটিং ফিচার্সও ওরকম দিতে হবে। আমি জানি যে আমার হাতের পাঁচ একটা আছে। গাড়ির ডাইমেনশন ওরকম থাকতে হবে। এটা অফরোডিং করার জন্য বেস্ট গাড়ি আছে। ইঞ্জিন পাওয়ারফুল দিতে হবে। এটা কিন্তু পাওয়ার মোডে চলছে। যেখানে আমি গাড্ডায় পড়বো সেখানে আমাকে বাঁচাবার জন্য 4 হুইল ড্রাইভ আছে। আমি বলবো প্রথমে জিমনির সাথে কোনোদিন কম্প্যারিজনই উচিতই হবে না। 40 লাখ টাকা ইনভেস্ট করছি, টয়োটা আছে। যদিও আমি ভেবেছিলাম যে গ্লানজা আর হাইল্যাক্স নিয়ে যে রিভিউটা করেছি সেটা একটা ভিডিওর মধ্যেই ক্লাব করব, কিন্তু আমি দেখলাম যে দুটো ভিডিওকে ক্লাব করতে গিয়ে আলটিমেটলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, প্রায় 40-50 মিনিটের কাছাকাছি হয়ে যাবে। সেই জন্য দুটো ভিডিও সেপারেট করে দেবো। তো একটার পর একটা ভিডিও থাকবে, আপনারা যেরকম দরকার সেই মতো আপনারা দেখে নেবেন। তো আগের ভিডিওতে আপনারা তো গ্লানজা নিয়ে দেখলেন, এবার আজকের ভিডিওটায় আমি হাইল্যাক্স গাড়ি নিয়ে রিভিউ করব। তো যেমন আপনাদের কথা দিয়েছিলাম যে পালকো টয়োটাতে হাইল্যাক্স গাড়িটা নিয়ে আমি একটা রিভিউ করব, তো হাইল্যাক্স গাড়িটা এখন আমাদের কাছে চলে এসেছে। এটাকে ইনোভেটিভ মাল্টিপারপাস ভেহিকেল বলা হয়। আমরা অনেকে ক্যাম্পিং ভ্যান কিংবা পিকআপ ভ্যান এসব বলে থাকি, কিন্তু টয়োটার যে ব্রশিওর আছে সেটা অনুযায়ী এটাকে ইনোভেটিভ মাল্টিপারপাস ভেহিকেল বলে। এবার কেন এটাকে বলে? অ্যাকচুয়ালি এই সেগমেন্ট অনেকবার কাস্টমার বুঝে যে মানে হতে পারে কোনো বিজনেস পারপাসে ইউজ করব। আমাদের এখানে না অ্যাকচুয়ালি কাস্টমাররা অনেকজন জানে না যে এটা অফরোডিং করার জন্য বেস্ট গাড়ি আছে। অফরোডিং অ্যাকচুয়ালি কারা করে, যাদের মানে দরকার আছে হ্যাঁ পাহাড়ে যাব বছরে একবার দুবার, ওই জায়গাতে কি অফরোডিং পার্টিকুলারলি সেরকম সেগমেন্টের গাড়িটাই নিয়ে যেতে। এই গাড়ি হচ্ছে ইনোভেটিভ মাল্টিপারপাস ভেহিকল। ইনোভেটিভ নাম আসছে ওই জন্য আপনি আপ টু 470 কেজি আপনি একটা মানে ধরতে পারেন কার্গো ডেক ক্যাপাসিটি এই গাড়িতে বলা যায়, যেটা আপনি ক্যারি করতে প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার ছাড়া 470 কেজিস হচ্ছে কার্গো ডেক ক্যাপাসিটি এটার আছে। তো এত ওয়েট মানে অফিসিয়ালি 470 বলছে, মানে আরামসে আপনি 500 কেজিস নিয়ে যেতে পারেন যেখানে। এবার ধরুন আমি অফরোডিং করি, আমি যাচ্ছি লাদাখ, ওখানে একটা ট্র্যাক আছে যেখানে আমাকে নিজের কিটগুলো নিয়ে যেতে হবে, ক্যাম্পিং এর জন্য টেন্ট প্লাস হতে পারে সাইকেল বা বাইক নিয়ে যেতে হবে। এবার যদি ধরুন আপনার কাছে হাইলাক্স মতন গাড়ি নেই, অন্য কিছু আছে, আপনি সে বাইক সাইকেল ক্যাম্পিং এর এত লাগেজগুলো কি করে নিয়ে যাবেন? তো ওরকম ওই জন্য ইনোভেটিভ ওয়ার্ডটা ওখান থেকে এলো যে আপনি মাল্টিপারপাস কাজে লাগান, যেই কোনো রাস্তা চলে যান, যেই জিনিসগুলো আপনি নিয়ে যদি আপনার ইচ্ছা আছে, আপনি এত ভালো কার্গো ডেক ক্যাপাসিটি আছে, এই গাড়িটা আপনি ইউজ করতে পারেন, যেটা অন্য কোনো গাড়িতে নেই। অন্য গাড়িতে যে সমস্ত গাড়িগুলো আছে, কিন্তু এই যে ভি ক্রস যে গাড়িটা আছে ইসুজু, ওতে কিরকম কার্গো? ওতে দেখুন ওতে কার্গো ডেক ক্যাপাসিটি একটু কম আছে অ্যাজ কম্পারিজন টু হাইলাক্স। ইঞ্জিন সিসিটাও কম আছে, 2000 সিসি 2200 সিসি লাস্ট। এবার আপনি ধরুন একটা জায়গাতে গিয়েছেন যেখানে আপনার খুব ভালো পিকআপ দরকার আছে, গাড়ি ফেসে যাচ্ছে, হতে পারে না অফরোডিং, তো আমরা বলতে পারবো না, সার্কামস্ট্যান্সেস আসতেই পারে আসবে। এবার ওই জায়গাতে যদি আপনার ইঞ্জিন পাওয়ারটা যদি ল্যাক করে যায়, আপনার অত পাওয়ারফুল ইঞ্জিন নেই, তাহলে গাড়িটা ফেসে যাচ্ছে। শুধু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হলে বা অ্যাপ্রোচ অ্যাঙ্গেল বা ডিপার্চার অ্যাঙ্গেল বেশি হলে ওটা প্রপার অফরোডিং বলতে পারবেন। প্রপার অফরোডিং বলার জন্য আপনাকে অফরোডিং ফিচার্স ওরকম দিতে হবে, গাড়ির ডাইমেনশন ওরকম থাকতে হবে, প্লাস হচ্ছে ইঞ্জিন পাওয়ারফুল দিতে হবে। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হয় ইঞ্জিন পাওয়ারফুল। শুধুমাত্র গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে দিলাম, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল কিংবা 4x4 করে দিলাম, তাহলেও হবে না। একটা আর্গোনমিক্স থাকতে হবে বা একটা ডিজাইন থাকতে হবে যেটা ওকে হেল্প করবে। রাইট। আর ইঞ্জিনের পাওয়ার যদি না থাকে, তাহলে আমার গাড়ি তো অফরোডিং এর সময় যেখানে পাওয়ার দরকার আছে ওখানে যদি সেরকম পাওয়ার না জেনারেট করতে পারে, তাহলে আমার গাড়ি ফেসে যাচ্ছে। এবার এটা শহরের জন্য কতটা উপযোগী? যেমন আমি একটা কথা শুনেছি যে এই যে মারুতির যে গাড়িটা আছে, জিমনি গাড়ি আছে, ওটা পাহাড়ের রাস্তায় খুব ভালো, কিন্তু কলকাতার রাস্তায় কিংবা এমনি শহরের মধ্যে, কলকাতা বলবো না, নট টু বি স্পেসিফিক, যে কোনো প্লেন রোডসে ওটা কিন্তু একটু আন্ডুলেশন হয়। কারেক্ট। তো এটাও কি সেই আন্ডুলেশন হবে সিটি রোডে? না, অ্যাকচুয়ালি কি হয় যে স্টেবিলিটি ব্যাপার যেটা হয় ওটা, যদি আপনার ধরুন 4x4 আছে গাড়িতে, যেমন আপনি কথা বললেন জিমনি গাড়ি, ঠিক আছে, জিমনি গাড়ি 4x4 আছে, পাহাড়ের দিকে অফরোডিং এর সময় ওটা ঠিকঠাক চলে যাবে। শহরে যদি আপনি 100 উপরে গাড়িটা যাচ্ছেন হাইওয়েতে ফর এক্সাম্পল, ওখানে কি একটা স্টেবিলিটি মানে আপনি দেখবেন যে গাড়িটা একটু শেক করে। ওই জায়গাতে কি হয়, কারণ হচ্ছে বিল্ড কোয়ালিটি, মানে বডি টু ওয়েট রেশিও, ওটাও একটা ব্যাপার আছে, ওটা একটা ফ্যাক্টর। তো যেই হিসাবে ইঞ্জিন দেবে কোম্পানি, ওরকম কোম্পানি যেরকম ওদের লিগেসি আছে যে ওরকমই বিল্ড কোয়ালিটি ওরা মেনটেন করবে। তো ওই জায়গাতে আপনি ঠিক আছে অফরোডিং জন্য আপনি ফিচার পেয়ে গেলেন, বাট গাড়ি 100 উপরে তুললেই আপনার একটা ভয় আসে যে গাড়ির মানে স্টেবিলিটিটা একটা মানে গাড়িটা শেক হয়ে যাচ্ছে। এখানে হাইলাক্স মতন গাড়ি আপনি যদি জিমনির সাথে কম্পেয়ার করেন, আমি বলবো প্রথমে জিমনির সাথে কোনোদিন কম্প্যারিজনই উচিতই হবে না। কিন্তু আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই গাড়িটা কি শেকিং বা আমি কেন বলছি, গাড়িতে যে ওয়েট আছে, এই গাড়ির ওয়েট ইভেন আপনি ফরচুনার মতন আপনি কম্পেয়ার করতে পারেন, ফরচুনার মতন ওয়েট আছে গাড়িতে, প্লাস এর ওয়েট হুইল বেস, এত বড় হুইল বেস আর উইথ যদি থাকে আর ওয়েট থাকে, গাড়ির গ্রিপ স্টেবিলিটি রোড গ্রিপিং খুব ভালো থাকে, খুব ভালো থাকবে। আর
এই গাড়িটা বেসিক্যালি যে সমস্ত কাস্টমাররা দেখতে আসে তারা কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্র্যান্ড। টয়োটা আছে বলে তো এত লাখ টাকা আমি একটা মানে ইনভেস্ট করার জন্য আমি ট্রাস্ট করতে পারি যে আমার 40 লাখ টাকা ইনভেস্ট করছি টয়োটা আছে বলে, ভুলভাল ব্র্যান্ড নেই। 2 নম্বর হচ্ছে যে টয়োটার এই ইঞ্জিন 1800 সিসি ইঞ্জিন, আপনাকে বলে দিই যে 2.8 লিটার ডিজেল ইঞ্জিন অন্য কোনো ব্র্যান্ডের কাছে নেই। আনটিল অ্যান্ড আনলেস ইউ গো উইথ মার্সিডিজ, বিএমডব্লিউ আর রেঞ্জ রোভার, ওদের কাছে আছে 3000 সিসি উপরে। আপনি মাহিন্দ্রা, কিয়া, মারুতি, টাটা সব দিকে ঘুরে আসুন, আপনি অফরোডিং ভেহিকল পেয়ে যাবেন, বা 2800 সিসি ইঞ্জিন নারো কাছে। একটা হচ্ছে ইঞ্জিন, আর টয়োটাতে অ্যাকচুয়ালি আমরা বলি কিউডিআর জিনিসটা আমরা মেনটেন করি। যত টয়োটা প্রোডাক্ট আছে, টয়োটা প্রোডাক্টে কিউডিআর ওয়ার্ডটা আপনি দেখবেন ব্রোশার লেখা থাকবে একটা কোনাতে কিউডিআর। কিউডিআর স্ট্যান্ডস ফর কোয়ালিটি, ডিউরেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। প্রোডাক্টের নিজেতে একটা কোয়ালিটি মেনটেন করে। তারপরে কিউ ফর কোয়ালিটি, নেক্সট আসছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি হচ্ছে আপনাদের এই গাড়িটা লং লাইফ চলবে, প্রোডাক্টটা লং লাস্টিং। টয়োটার ইঞ্জিন বলা যায় 8 লাখ 10 লাখ কিলোমিটার চলে, ইঞ্জিন ওরকমই থাকবে, এত মানে ভরসা করা যায়। রিলায়েবিলিটি ওয়ার্ড ট্রাস্ট, তো টয়োটা আছে বলে আপনি রিলায়েবল আছেন, আপনি মানে ভরসা করতে পারেন যে হ্যাঁ আমি 40 লাখ টাকা ইনভেস্ট করে টয়োটার মতন গাড়ি আমি নেব। তো ওই জন্য আপনি দেখবেন যে লং রুটে যেখানে চলে যান ওখানে আপনি দেখবেন টয়োটা গাড়ি চলছে। এবার পার্টিকুলারলি এই গাড়ি কথা বলি, আপনি শুধু অফরোডিংই না, কাস্টমার যারা মানে লোকাল বা বিজনেসম্যান, আমাদের রিসেন্টলি একটা গাড়ি বুকিং হয়েছে হাইলাক্সের বেস মডেল, তো সেই কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট নেই যে অফরোডিং করবো। উনি হচ্ছে মানে নিজের বিজনেস পারপাসে সামানগুলো নিয়ে যাবেন, এই মানে এক একটা জায়গাতে ওনার সাপ্লাই যেটা করা যায় ওদের জন্য ওরা নিয়েছে, নিজের বসে যাবেন, ওই জন্য ওনারকে কমফর্টও দরকার আছে, প্লাস একটু স্পেস দরকার আছে। আচ্ছা, তো মানে নট অনলি অফরোডিং, এটা আপনি পার্সোনাল ইউজের জন্য করতে পারেন। এটা দেখতে এসে লোকে ভি ক্রস কে তুলনা করে না? ভি ক্রসের সাথে দেখুন, ভি ক্রসের সাথে ওটাই বললাম যে যেরকম আপনি ইঞ্জিন ক্যাপাসিটি কম আছে, কার্গো ডেক ক্যাপাসিটি ছোট আছে, অত স্পেস নেই, ভেতরে কেবিন স্পেস কম আছে, প্লাস এক একটা ভেরিয়েন্টে আপনি পেছনের এসি ভেন্টস পাবেন না। ওকে, নিজে যদি পা রাখার জায়গা বা হেডরুম যদি কম থাকে, তো ওই জায়গাতে আপনার মনে হবে যে মানে এই গাড়িটা এরকম লাগছে যেরকম পিক আপ ট্রাক, যেরকম কমার্শিয়াল গাড়ি থাকে, কমার্শিয়াল গাড়ি, ওই ফিলই আসবে না যে অফরোডিং ভেহিকলে বসে আনছি বলে। মানে অনেক কনভিনিয়েন্স ফিচার অনেক কম আছে, ইভেন টাচ স্ক্রিনও নেই গাড়ি। মানে এতে একটা ফ্যামিলি কারওয়ালা ফিলও আছে ইনসাইডে বসলে, কেবিনটা যেরকম ভাবে তৈরি করা আছে, প্লাস এটা অফরোডিং এরও কাজ করে দেবে। তো এবার গাড়িটাকে টেস্ট ড্রাইভ করে আমরা দেখে নিই যে গাড়িটায় কিরকম এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা এখন এমন একটা জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে পুরোপুরি অফরোডিং এরিয়া, ঠিক আছে, মানে উঁচু নিচু সবকিছু হয়ে আছে। এবার সেই জায়গায় আমরা হাইলাক্স গাড়িটাকে টেস্ট করব। এবার এর একটা স্পেশালিটি আছে, যেটা গাড়িটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, আপনাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে H2, ঠিক আছে। H2 মানে হচ্ছে 2 হুইল ড্রাইভ, মানে বেসিক্যালি রেয়ার হুইল ড্রাইভে এটা চলবে, অন্য 5খানা গাড়ির মতো যেগুলো রেয়ার হুইল ড্রাইভে চলে। আরেকটা হচ্ছে H4 মানে হচ্ছে 4 হুইল ড্রাইভ। এবার 4 হুইল ড্রাইভ মানে হচ্ছে যে আপনার 4টে চাকাতেই ডিফারেন্সিয়ালে পাওয়ার প্রোভাইড হতে থাকবে, স্টিয়ারিং থেকে যে পাওয়ারটা বা গিয়ার থেকে যে পাওয়ারটা যাচ্ছে সেটা প্রোভাইড হতে থাকবে। আর L4 বলে একটা অপশন আছে, সেটাও হচ্ছে 4 হুইল ড্রাইভ, কিন্তু সেটা দিয়ে আপনি চালাতে পারবেন না। যখন কোথাও গাড্ডা ফাড্ডায় আপনি পড়বেন, ধরুন গাড়িটা আটকে গেল, সেই সময় ওই গাড্ডা থেকে বার করার জন্যে ওই L4 দিয়ে আপনি গাড্ডা থেকে বার করে নিলেন, গাড়িটা জাস্ট ক্রল করে বেরোলো, তারপর আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী H2 বা H4 দিয়ে গাড়িটাকে চালাতে পারবেন। তো এখানে প্রথমেই দেখা যাক যে H2 দিয়ে আমি গাড়িটা চালাতে শুরু করব, কিন্তু H4 আর L4 রিকোয়ার হয় কিনা সেটাই এখানে দেখে নেবো। যদি হয় তাহলে সেটা তো দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আমি বাঁ পাটা নড়বড় করছি, কিন্তু বাঁ পার কোনো দরকার নেই, কারণ এটা অটোমেটিক ট্রান্সমিশন বা টর্ক কনভার্টার বলা যেতে পারে। তো টর্ক কনভার্টারই আমি পি মোডে আছে, পি মোড থেকে এবার আমি এটাকে দেবো ডিতে দিয়ে দিলাম। আগে গেছে। এবার এখানে একটা এস মোডও আছে, যেটা আপনার এএমটির ক্ষেত্রে ট্রিপটনিক মোড, মানে আপনি এসে দিয়ে আপনি গিয়ার আপশিফট বা ডাউনশিফট করতে পারেন, সেটার দরকার নেই, ডি মোডেই চালাবো, মানে অটোমেটিকই চলছে। একদম বালির ওপর দিয়ে গাড়িটা চলছে, গাড়িটাকে নামাচ্ছি পুরো বালির মধ্যে, কিন্তু এখন এটা 2 হুইল ড্রাইভই কাজ করে যাচ্ছে, কোনো রকম 4 হুইল ড্রাইভ এখন ইউজ করছি না। উঁচু নিচু রাস্তা, এই সময়টা অন্য জায়গায়, মানে অন্য সময় বর্ষাকালে এই জায়গাটা জল ফল থাকে মনে হয়। এটা কি কাঁসাই নদীরই পার? হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কি মানে জল বেশি থাকে, যখন এই জায়গাতে পিকনিক স্পটও মানে আপনি বলতে পারেন আমাদের এখানে। আর এই সময় গরমের সময় তো অনেকজন আসে না, তো আমরা হাইলাক্স গাড়ি নিয়ে আমাদের এই পারফেক্ট মানে স্পট আপনি বলতে পারেন টেস্ট ড্রাইভ, ফর টেস্ট ড্রাইভ। সত্যি টেস্ট ড্রাইভের জন্য একটা ভালো স্পট।
আর শহরে থাকলে এই টেস্ট ড্রাইভটা কতটা করতে পারবেন জানি না, কিন্তু যেহেতু এটা মেদিনীপুর এবং এখানে থ্যাংক গড যে নদীর জল শুকিয়ে যাচ্ছে কোনোটা সময়ের জন্য, যদিও নদীর জল শুকিয়ে যাওয়াটা সবসময় ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও বলবো যে টেস্ট ড্রাইভ করার জন্য এই জায়গাটা পেয়ে অনেকেরই সুবিধে হবে গাড়িটাকে চয়েস করতে। আর সেই জন্য আপনারা এখানে কিন্তু আসবেন টেস্ট ড্রাইভ করার জন্য আর গাড়িটা কেনার জন্য। H4 দিলাম কারণ আমার গাড়িটা আটকাচ্ছে। এই দেখো গাড়িটাকে ইজিলি বার করলাম। L4 দেওয়ার দরকার পড়লো H4 যখনই আপনি দিলেন ওখানে দেখবেন এমআইডি তে একটা সিগন্যাল শো করছে, ও কনভার্ট হয়ে গেছে, 4 হুইল ড্রাইভ কনভার্ট হয়ে গেছে এইটা। হ্যাঁ, এখনো আমি H করেই চালাচ্ছি। H4 আপনি হাইয়েস্ট 100 কিলোমিটার স্পিড অবধি আপনি চালাতে পারেন ইজিলি, তার থেকে বেশিও যায়। কিন্তু আপনি ধরুন H2 তে চালাচ্ছেন, H2 থেকে H4 কনভার্ট করার জন্য 100 এর মধ্যেই থাকতে হবে গাড়িটা। 100 উপরে গেলে H4 করা যাবে, রিস্ক হয়ে যেতে পারে। রিস্ক হয়ে যায়। এবার অফরোডিং আসবে তখনই আমরা H4 কনভার্ট করবো। তো অফরোড যদি 100 উপরে আপনি চালাচ্ছেন তার মানে ওটা অফরোডিং ট্র্যাক না। ওকে, আচ্ছা এবার আমি 2 হুইল ড্রাইভ করে দিই। 2 হুইল ড্রাইভ দিয়ে এটাকে ওঠাবার চেষ্টা করি। যদি না ওঠে তখন আমরা দেখবো যে 4 হুইল ড্রাইভ দিতে হচ্ছে কিনা। 2 হুইল ড্রাইভে উঠছে কিন্তু খুব চাকা স্কিড করছে, বোঝা যাচ্ছে পিছনের চাকাটা স্কিড করছে। এটাই হচ্ছে যেরকম আগে আমরা ডিসকাস করেছিলাম না, ইঞ্জিন পাওয়ারফুল থাকলে আপনি দেখুন 4/2তেই গাড়িটা চলে যাচ্ছে। আর এই ইঞ্জিন পাওয়ারফুল যদি অতটা না থাকতো তাহলে ওই জায়গাতে ম্যাক্সিমাম সময় হতে পারে আপনাকে H4টা কনভার্ট করে গাড়ি চালাতে হবে। কতটা এখানে ইনক্লাইন্ড হচ্ছে গাড়িটা, কিন্তু তলা ঠেকলো না। তো ইঞ্জিন পাওয়ারফুল আছে বলে 4/2তেই আমরা চলছি ম্যাক্সিমাম। তো ইঞ্জিনের সিসির পাওয়ারফুল ইঞ্জিন খুব দরকার আছে মানে যদি আপনি অফরোডিং ভেহিকল প্ল্যান করছে। তো সবসময় দেখবেন যে শুধু যেরকম আগে আমরা ডিসকাস করেছি হাইট থাকলে বা ফিচার্স থাকলে হয় না, আপনার গাড়িতে ইঞ্জিনও সেরকম থাকতে হবে। এটাই না, এই গাড়িটা চালিয়ে একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে যে একটা সেন্স অফ রিলায়েবিলিটি। মানে সব থেকে বড় কথা হচ্ছে কি, যে আমি জানি যে আমার খাতের পাঁচ একটা আছে, সোজা কথায়। মানে আমি 2 হুইল ড্রাইভে চালাচ্ছি, কিন্তু আমি জানি যে যেখানে আমি গাড্ডায় পড়বো সেখানে আমাকে বাঁচাবার জন্য 4 হুইল ড্রাইভ আছে। তো এই একটা রিলায়েবিলিটি ফ্যাক্টর তো নিশ্চয়ই টয়োটা যে কোনো আপনি গাড়ি নেন রিলায়েবিলিটি ফ্যাক্টর খাচ্ছে। আর এইসব গাড়ি তো আপনার মানে টিপিক্যালি মেড ফর অফরোডিং। যে কোনো রাস্তা হোক আপনার কোনো অসুবিধা হবে না। আপনি মানে হাইলাক্স আছে আমি ফেসে যাবো। এটা একটা উঁচু রাস্তা। ও আপনি তো ড্রাইভ করছেন, আপনি এনজয় করতে পারবেন এই জায়গাটা, কিন্তু আমরা বসে আছি, আমরা অতটা মানে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে না, আমরা সাফার করছি না গাড়িতে বসে যে অপারেটিং হচ্ছে বলে। আমাদের মানে কমফর্ট লেভেলটা আমরা বুঝতে পারছি যে কতটা আমরা কমফোর্টেবলি বসে আছি বাড়ির মধ্যে। এইখানে 4 হুইল দিতে হতে পারে। আচ্ছা, গাড়ি চালাতে চালাতে আমি 4 হুইল ড্রাইভে দিতে পারি তো? আপ টু দ্য স্পিড অফ 100 কিলোমিটার। মানে চলা অবস্থায় দিতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ আমি প্রত্যেকবার থামিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, ওই জন্যই আমরা যেটা করব সেটা হচ্ছে 4 হুইল ড্রাইভে আছে। হ্যাঁ, এবার এইখানে একটা উঁচু হাম্প মতো আছে, হ্যাঁ, তো সেটাকে পেরোবো। 4 হুইলে পেরোলাম। পুরো 4 হুইলেই যাচ্ছি। তো এই জায়গাতে মানে দেখতে অনেকটাই উঁচু আছে, কিন্তু অ্যাপ্রোচ অ্যাঙ্গেল খুব দারুণ আছে হাইলাক্সের। তো ওই জন্য ইজিলি আমরা গাড়িটা মুভ করতে পেরেছি ওখান থেকে। 29 ডিগ্রি হচ্ছে এর অ্যাপ্রোচ অ্যাঙ্গেল। এখন ওই সমস্ত খারাপ রাস্তা পেরিয়ে, যেখানে টেস্টিং করলাম সেসব পেরিয়ে আমরা এখন হাই রোডে চলে এসেছি। এবার এখানে রাস্তাটা একদম বাটার স্মুথ টাইপের। তো এখানেও চালিয়ে একবার টেস্ট করে নেবো যে গাড়িটা আইডিয়াল ফর হাই রোড অর নট। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে আপনার 1500 RPM-এই এই গাড়িটা 60 স্পিডে উঠে গেছে। এই টর্ক কনভার্টারে একটা গিয়ার চেঞ্জ হলো, আলতো করে বোঝা গেল ভেতর থেকে। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে এই গাড়িটায় কিন্তু এখন 70 স্পিডে চলছে, 80 স্পিডেও চলতে পারে। 80 স্পিডে উঠে গেছে 2000 RPM-এ, কিন্তু এতে কোনো বডি রোল নেই। প্রথম কথা হচ্ছে এটা, যে আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে হাইলাক্স গাড়িটা হয়তো অফরোডের জন্যই মেড, সেটা কিন্তু নয়। এটার কোনো বডি রোল হচ্ছে না এখনো অবধি। 80 স্পিডে তো হচ্ছে না, তাছাড়া করা যায় 100 স্পিডেও হবে না। তো এখানে আমরা দেখতে পেয়েছি এতে ইকো মোড আছে আর পাওয়ার মোড আছে, দুটো মোডস থাকে হাইলাক্সে। ইকো মোড মানে হচ্ছে ইকোনমিটা মেনটেন করে বেসিক্যালি, কিন্তু আপনার তো এই গাড়িতে 1800 সিসি ইঞ্জিন আছে।
ইকো মোডেই আপনি এত পাওয়ার ফিল করবেন যে আপনার মনে হবে না যে পাওয়ার মোডে কনভার্ট করে আমি আরো পাওয়ার মানে নেব। ইকো মোডই হচ্ছে সাফিসিয়েন্ট। এবার যদি পাওয়ার মোডে আপনি করে দেন তাহলে নিশ্চয়ই আপনি হাই টর্ক বা পাওয়ার আপনি পেয়ে যাবেন। এবার দিই ওকে, পাওয়ার মোড দেবো। হ্যাঁ পাওয়ার মোড চাও দেওয়ালে। এবারে আপনি এটা এবার অ্যাক্সিলেটর চিপলাম, অনেক পাওয়ার হয়ে গেছে গাড়িতে, বুম করে বেরোচ্ছে গাড়ি একদম। একটি পেরিয়ে গেছে বলে একটা আওয়াজ হচ্ছে, কিন্তু গাড়ির এখন দারুণ স্পিড নিয়ে নিয়েছে। তো ম্যাক্সিমাম যেটা আমাদের এই গাড়িতে অটোমেটিকে আমরা বলি যে টর্ক হচ্ছে 500 নিউটন মিটার। বাপরে, অটোমেটিকে যখন এটা পাওয়ার মোডে চলে? না, নর্মালি আপনি হাইয়েস্ট 500 নিউটন মিটার অব্দি আপনি টানতে পারেন। তো মানে বেস্ট ইন ক্লাস টর্ক আপনি অন্য রকম এই গাড়ির স্পিড, মানে নিমেজের মধ্যে 80 স্পিড হয়ে যাচ্ছে, তা 100-এও পৌঁছে গেল এবং ব্রেকিংটাও ভালো। মানে আপনার যে এরকম ব্যাপার যে 100-এ উঠে গেল, ব্রেকিং কিরকম হবে সেরকমও না, ব্রেকিংও ভালো। আমার থার গাড়িটা যেটা চালিয়ে সমস্যা হচ্ছিল না, যে থারের স্পিডও ওঠে, খুব তাড়াতাড়ি স্পিড ওঠে, কিন্তু ব্রেকিংটা যেন একটু এই টাইপের। কিন্তু এই গাড়িটার ব্রেকিং অনেক বেটার। থারের অ্যাকচুয়ালি বডি ওয়েটটা কম আছে না, ওই জন্য স্পিডটা মানে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ইনস্ট্যান্ট স্পিড পেয়ে যাচ্ছি। বেসিক্যালি কেউ যদি মনে করে না যে এই গাড়িটা মাইলেজের জন্য নেবো, এটা কিন্তু মাইলেজের গাড়ি, মাইলেজের জন্য নয়। এটা অ্যাকচুয়ালি ফরচুনারেরই ইঞ্জিন, আর অনেক কিছু ফরচুনার মতন সিমিলার আছে এই গাড়িতে। আপনি ফরচুনার দেখুন, ওতেও 10-12 মাইলেজ, এতেও প্র্যাকটিক্যালি ওরকমই ওরকম মাইলেজ। আচ্ছা, এবার আমরা প্রপার হাই রোডে চলে এসেছি। এইখানে টেস্ট হবে। 110 স্পিড উঠে গেছে, কিন্তু স্টেবল। 120 তো উঠেছে। বাপরে, এটা কিন্তু পাওয়ার মোডে চলছে। পাওয়ার সাংঘাতিক, কারণ বড় মোড়তেও উঠে যায় ওরে বাবা। সাংঘাতিক পাওয়ার উঠেছে। মানে 130 স্পিড তোলা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার নিমেষের মধ্যে ওঠে। 140-150 অব্দি আমরা তুলেছি। বাপরে, তো আর ব্রেকিং এত পাওয়ার মানে এফিসিয়েন্ট আছে যে আমাদের কোনো ভয় লাগে না যে গাড়িটাকে তার করবো, ইমিডিয়েট ব্রেকিং করেছে। আচ্ছা, গাড়ি আমরা ঘুরিয়ে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ইকো মোড করে দেবো। ইকো মোড এখানে হয়ে গেল। এবার ইকো মোডে আমরা চালাচ্ছি। কম্পারেটিভলি স্পিড কম উঠছে, টাইম লাগছে, সময় লাগছে। 60 স্পিডে পৌঁছলাম। ভেতরে একটা কিন্তু গিয়ার যে চেঞ্জ হচ্ছে না, সেই সেন্সেশনটা আসছে। কিন্তু ওটা অ্যাকচুয়ালি কি হয়, যখন অটোমেটিক ট্রান্সমিশন আপনি চালাবেন, অটোমেটিকে কি হয়, একটা সময় পর ও টর্ক নিজে জেনারেট করে তারপরে ওটা চেঞ্জ করছে। তো একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এবার শিফট হলো। ওই জিনিসটা অটোমেটিকে হয়। ইকো মোডেও কিন্তু মোটামুটি স্পিড উঠে গেছে, 90-এর মতো স্পিড তোলা যাবে। এটাও 100-120 উঠে যাবে, 40। কিন্তু ইট উইল টেক সাম টাইম রাদার দ্যান ওই পাওয়ার মোডে যে তাড়াতাড়ি কুইক স্পিডটা উঠলো সেটা নয়, এটা একটু দেরিতে উঠছে। রেড কালারটাও খুব সুইট কালার। ম্যাক্সিমাম রেড কালারই সবার পছন্দ হয়ে যায়। আর অনেক গাড়ি আমরা যেটা যতই ডেলিভারি করেছি দুনিয়ায় ম্যাক্সিমাম তো রেড। আর সিগনেচার কালার আমাদের রেড কালার হাইলার্স। তো আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল যে হাইল্যাক্স গাড়িটা চালিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। ইকো মোড, পাওয়ার মোড, অফ রোড সব কিছু টেস্ট করে ফেললাম। কেন এটাকে ইনোভেটিভ মাল্টিপারপাস ভেহিকেল বলে সেটাও বুঝতে পারলাম, আজকে রিয়েলাইজ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই পালকো টয়োটায় যোগাযোগ করবেন যদি আপনাদের গাড়ি দরকার হয়। শুধুমাত্র হাইল্যাক্স না, সব গাড়িই আছে টয়োটার। তো সেই গাড়িগুলো আপনি দেখে নেবেন। এবং আরেকটা তো ভিডিও করেইছি যেখানে আমরা টয়োটার যে গ্লানজা গাড়িটা আছে সেটাকে নিয়েও রিভিউ করেছি, তো সেটাও দেখতে পারেন। আমি নাম্বারটা দিয়ে দেবো এখানে নিচে, তো সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট করে চলে আসবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।